হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা শুরু করেছিলাম যে সান্দ্রতা চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারে যেটা ফার্স্ট টপিক আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ নিয়ে। এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভিসকোসিটি কিংবা যাকে আমরা বাংলায় বলি সান্দ্রতা। তো এই সম্বন্ধে একটু আমাদের আগে একটু কনসেপচুয়াল আলোচনা করে নিই, তারপরে আমরা পরীক্ষায় কিরকম প্রশ্ন কি ব্যাপার সেটা নিয়ে আলোচনা করবো। তো এই সান্দ্রতা ব্যাপারে অনেকেরই কি হয়, সংজ্ঞাটা তো জানে কিন্তু বুঝতে অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে এই সান্দ্রতা ব্যাপারটা কি। না, বলে রাখি একটা সিম্পল কথা, সেটা হচ্ছে সান্দ্রতা কিন্তু যে কোনো প্রবাহী একটা সাধারণ কিন্তু ধর্ম, একটা সাধারণ ধর্ম হচ্ছে সান্দ্রতা। এবার এই সম্বন্ধে আমি একটু এক্সপ্লেন করি। দেখো, একটা দৃঢ়ভাবে আবদ্ধ যদি একটা কঠিন তল কিংবা সারফেস রয়েছে, সাপোজ এটাই হচ্ছে সেই কঠিন তল। এর উপর দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। যদি সেই তরলের বেগ কম হয় আর কি, যাতে করে সম্পর্ক বেগের মান থেকে যেন কম হয়, অর্থাৎ প্রবাহটা তাহলে ধারালোক প্রবাহ, তখন যেটা আমরা লক্ষ্য করেছি এর উপরে যে পরপর ধরো জল কিংবা কোনো তরলের উপর দিয়ে যাচ্ছে, গ্যাসের ক্ষেত্রেও একই নিয়মই প্রযোজ্য। তো এরকম যদি আমি কয়েকটা স্তর কল্পনা করি, এরকম তোমরা স্কেল নিয়ে ড্র করবে, তাহলে বুঝতেই পারছো সবচেয়ে প্রথম স্তর অর্থাৎ যেটা কঠিনের সংস্পর্শে রয়েছে তরলের যে তলটা, সেই ক্ষেত্রে আসঞ্জন বলের জন্য তরলের কিন্তু এখানে বেগ প্র্যাকটিক্যালি বলতে গেলে একদম ন্যূনতম অর্থাৎ শূন্য। কারণ আসঞ্জন বলের জন্য, আসঞ্জন বল কাদের মধ্যে ক্রিয়া করে? ভিন্ন দুটি বস্তুর অণুর মধ্যে ক্রিয়া করে। যেরকম এখানে তরলের অণু, এখানে কঠিনের অণু। আর কঠিনটা কিন্তু দৃঢ়ভাবে আবদ্ধ, স্থির, কিন্তু গতিশীল নয়। এর পরপর যে স্তরগুলো রয়েছে, প্রত্যেকটা স্তরে এই স্তর সাপেক্ষে অর্থাৎ নিচের যে স্তরের সাপেক্ষে তার উপরের যে স্তর একটু স্বল্প বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে, মানে গতিশীল। তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি। সবচেয়ে উপরের যে স্তরটা সেটা সবচেয়ে বেশি। তার মানে এই কঠিনের সংস্পর্শে যে রয়েছে তরল, তাহলে কঠিনের এই সংস্পর্শ তল থেকে যে যত দূরে স্তর আছে তার বেগ কিন্তু তত বেশি। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা বেগের পার্থক্য থাকছে তার পাশের স্তরের সাপেক্ষে। তার মানে একটা আপেক্ষিক বেগের কথা কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে কি হবে না, এইখানে যেরকম আসঞ্জনগুলো ক্রিয়া করছে দুটো ভিন্ন পদার্থ হওয়ার জন্য, ভিন্ন অণু হওয়ার জন্য, আর যে তরল এখানে প্রবাহিত হচ্ছে প্রত্যেকের বেগ আলাদা, আর এদের মধ্যে যেহেতু একই জাতীয়, মানে তরল একটা নির্দিষ্ট প্রকৃতি, সে জল হোক কি অ্যাসিটন হোক কি অ্যালকোহল হোক, তো তাদের মধ্যে কি না তরল একই প্রকৃতির তরল, তাহলে তাদের মধ্যে যে বলটা ক্রিয়া করে সময় জাতীয় যে অণু হলে সেটা হচ্ছে সংশক্তি বল, যাকে আমরা বলি ফোর্স অফ কোহেশন, আর ভিন্ন হলে ফোর্স অফ অ্যাডহেশন। তাহলে সংশক্তি বল ক্রিয়া করার জন্য এর বেগ কম, তার তুলনায় এর বেগ বেশি, তারপরের স্তরে আরো বেশি, তারপরের স্তরে আরো বেশি, এরকম পরপর বেশি হচ্ছে। এর ফলস্বরূপ কি হবে, যে স্তরের বেগ কম সে তার উপরের স্তরের বেগ যেহেতু বেশি, তাহলে নিচের স্তর কি করবে না উপরের স্তরকে মন্দীভূত করা কিংবা ওর গতিবেগ হ্রাস করার চেষ্টা করবে। কারণ উদ্দেশ্য একটাই, যাতে করে আপেক্ষিক বেগ যেন কমে যায়। তাহলে এই আপেক্ষিক বেগ কমে যাওয়ার কথা যদি বলা হয়, তাহলে উপরের স্তরের বেগ যেন কমে যায়, তার মানে কি এর গতি যদি এইদিকে হয় তাহলে বিপরীত দিকে একটা মানে পশ্চাৎমুখী কিংবা বলতে পারি আমরা পশ্চাৎগতি একটা বল ক্রিয়া করছে। আর যার গতিবেগ কম তার উপরের স্তর কি চাইবে কিংবা কি চেষ্টা করবে, যে নিচের স্তর যার বেগ কম তার বেগ বৃদ্ধি ঘটানো, যাতে করে আপেক্ষিক বেগের মান যেন কমে যায়। তো এরকম হতে হতে একটা সময় আসবে, যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তখন কিন্তু এই আপেক্ষিক বেগের মান কিন্তু শূন্য হয়ে যাবে। তখন কিন্তু নলের মধ্য দিয়ে আর প্রবাহ কিন্তু চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
অর্থাৎ স্তরগুলোর মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখতে হলে বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে, না হলে কিন্তু পরপর স্তরগুলোর মধ্যে এরকম বিপরীত দিকে বল ক্রিয়া করতে হতে গতির বিরুদ্ধে এই যে বাধাটা হতে হতে একটা সময় আসবে যখন আপেক্ষিক বেগ শূন্য হয়ে যাবে, তখন কিন্তু সান্দ্রতা অস্তিত্ব কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু আর প্রবাহ যে থাকছে সেই প্রবাহ কিন্তু নলের মধ্য দিয়ে বন্ধ হয়ে যাবে। আপেক্ষিক যদি গতি বজায় থাকে কিংবা বজায় রাখতে হয় তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে, না হলে কিন্তু থাকবে না। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যদি আমরা বলেই দিই যে না আপেক্ষিক বজায় রাখবো না, বাইরে থেকে বল প্রয়োগ করবো না, তখন সান্দ্রতার প্রশ্ন আসছে না। যেরকম কঠিন, তার উপরে একটা কঠিন বস্তু রাখা হয়েছে, যদি একে আমি গতিশীল করার চেষ্টা নাই করি তাহলে ঘর্ষণ বলের প্রশ্ন উঠছে না, যেটা কঠিনের ক্ষেত্রে দেখেছি। একইভাবে কঠিনের উপরে তরল আছে, আমরা যদি তরল গতিশীল যদি করতেই না চাই, তরল যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার পড়েছি, তখন দেখেছি তরল যখন স্থির অবস্থায় থাকছে এইবারে সে কোন রকমের কিন্তু বাধা দিতে পারে না। তারপরে যদি স্পর্শকীয় বল আমরা প্রয়োগ করি, সে স্থির অবস্থায় সে বাধা দিতে পারে না, কিন্তু যখন গতিশীল হচ্ছে তখন সে কিন্তু বাধা দিচ্ছে। তার মানে কি, এমনি স্থির অবস্থায় তরলের কিন্তু কোনো দৃঢ়তা নেই, অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক নেই, কিন্তু যখন সে গতিশীল হচ্ছে তখন কিন্তু সে বাধা দিচ্ছে। তার মানে কি, এই যে স্পর্শকীয় বল ক্রিয়া করছে, অর্থাৎ এই যে বলের কথা আমরা বলছি, যেটা যে স্তরটা স্লো রয়েছে তার বরাবর বল ক্রিয়া করছে, আর যে স্তরটা ফাস্ট চলছে, স্পিডে চলছে, তার বিপরীত দিকে ক্রিয়া করছে, এই বলগুলো কিন্তু সবসময় এই তরল তলে স্পর্শক বরাবর কিংবা স্পর্শকীয়, এই কারণে নাম হয়েছে ট্যানজেনশিয়াল ফোর্স, স্পর্শক বরাবরই ক্রিয়া করে থাকে। তাহলে আমরা কি জানলাম না, প্রত্যেকটা স্তরের বেগ আলাদা রয়েছে, আর এই যে বেগ আলাদা থাকার জন্য একটা আপেক্ষিক বেগ থাকছে, সেই আপেক্ষিক বেগ বজায় রাখতে হলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে সান্দ্রতা হচ্ছে একটা প্রবাহের সাধারণ ধর্ম। এই সান্দ্রতার দরুনে কিন্তু কি হয়ে থাকে না, এই যে প্রবাহ হচ্ছে এর গতির বিরুদ্ধে কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে, তো একটা বাধা প্রদানকারী একটা বল থাকছে। তাই তোমরা বইতে দেখবে লেখাও রয়েছে যে স্তর দুটির মধ্যে আপেক্ষিক গতি যদি নষ্ট হয় তাহলে তরলের প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাবে। সংজ্ঞা কিনা যেহেতু বলেছে এটা একটা ধর্ম তরলের, কিংবা শুধু তরল বলা ভুল হবে, প্রবাহীর ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এটা ধর্ম, আমরা তরলের ক্ষেত্রে মূলত আলোচনা করছি যেহেতু সিলেবাসের কথা যদি বলা হয়। তো যে ধর্মের জন্য তরলের বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি হচ্ছে, সে যেদিকেই যাক না কেন একটা বাধা কিন্তু সৃষ্টি হচ্ছে, একে ফাস্ট করার চেষ্টা, একে স্লো করার চেষ্টা, যাতে করে আপেক্ষিক বেগ দুজনের মধ্যে যে রয়েছে বেগের পার্থক্য সেটা যেন শূন্য হয়ে যায় কিংবা পার্থক্য যেন না থাকে। এই ধর্মকে বলা হয় তরলের সান্দ্রতা। তো আমরা এখনই দেখলাম কঠিনের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার সঙ্গে এর কিন্তু অনেকটাই মিল রয়েছে, এই জন্য সান্দ্রতাকে বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ। তাহলে সান্দ্রতা কিংবা সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের মিল রয়েছে, তাহলে এই ঘর্ষণ ধর্ম এবং সান্দ্রতা যে ধর্ম, এই দুটো ধর্ম কিন্তু মিল রয়েছে। কিন্তু মিল রয়েছে মানে এটা নয় যে দুটো একই, দুটো কিন্তু আলাদা, কিন্তু কিছু মিল রয়েছে। যেরকম বাধার কথা যদি বলি যে গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তো সেটা অবভিয়াসলি দুজনের মধ্যে মিল। কিন্তু ভেবে দেখো, ঘর্ষণ বল এই তলের প্রকৃতির উপর নির্ভর করে, সান্দ্র বলও কিন্তু কিংবা সান্দ্রতা যে ধর্ম সেটাও কিন্তু তলের প্রকৃতির উপর নির্ভর করে। কিন্তু মূল ব্যাপার এটা হচ্ছে ঘর্ষণ বল কিন্তু কখনোই এই যে তলের যে ক্ষেত্রফল কিংবা এই যে তলের যে স্তরের যে দূরত্ব যদি আমি মাপি সেগুলোর উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্রতা এই যে স্তরগুলো রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার উপরে কিন্তু নির্ভর করে। তাহলে যেরকম মিল রয়েছে পার্থক্য রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ দেখবে সম্ভবত 4 না 5 এর দাগে এটা পার্থক্য পয়েন্ট করে লেখাও রয়েছে, এটা পরীক্ষাতে তোমাদের কাজেও লাগবে, পড়তেও হবে। তাহলে মিল রয়েছে, পার্থক্য রয়েছে, যেহেতু এটা আপেক্ষিক গতির দরুন সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলি কি না, এইটাই হচ্ছে যে অভ্যন্তরীণ ঘর্ষণ বল হচ্ছে সান্দ্রতা। তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে প্রত্যেক তরলের কি সান্দ্রতা একই হবে? প্রত্যেক তরলের কিন্তু সান্দ্রতা একই নয়, ভিন্ন ভিন্ন তরলের ভিন্ন ভিন্ন সান্দ্রতা। যেমন সাপোজ ধরো একটা মগে কিংবা একটা গ্লাসে কোনো তরল আছে, তাকে যখন আমরা ঢেলে দিই, মানে এমনি ঢেলে দিলাম, একটু গিয়ে তারপরে থেমে যায়, কিসের জন্য থেমে গেল? সেটা কিন্তু সান্দ্রতার জন্য। এর মানে এটা নয় সেই মগে যে কোনো তরল নিলে একই রকমই বিহেভিয়ার হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, সাপোজ ধরো একটাতে
রয়েছে জল, আর যে বইতে তোমাদের উদাহরণ রয়েছে আরেকটাতে রয়েছে কোহলের রয়েছে। এইবার দেখবে এখানে দুটো পাত্র নেওয়া হয়েছে, একটা পাত্রে কোহল রয়েছে আর আরেকটা পাত্রে জল রয়েছে। দুটোকে যখন আমরা নাড়িয়ে দিলাম তখন আমরা দেখতে পাবো, আচ্ছা আমরা জলের উদাহরণটা দিলে একটু সহজ হয়ে যাচ্ছে, আমরা জলটা না নিয়ে তেল উদাহরণ দিলে বরং ভালো হয়, যেহেতু একটু সান্দ্রতা বেশি পাবো। তাহলে ধরো সাপোজ একটা পাত্রে তেল রয়েছে আর একটা পাত্রে কোহল রয়েছে। এইবারে আমরা একটা একটা নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিলে দেখবে তেলটা তাড়াতাড়ি থেমে যাচ্ছে। জাস্ট বোতলের মধ্যে দেখবে সে সর্ষের তেল দিয়ে তেলটাকে নাড়িয়ে দিলে সে তাড়াতাড়ি থেমে যাচ্ছে, কারণ সান্দ্রতা বেশি, ওই জন্য সচলতা কম। ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে তেল তাড়াতাড়ি থেমে যায়, তার মানে তেলের সান্দ্রতা কিন্তু কোহলের চেয়ে বেশি। তোমরা মাথায় রাখবে যার সান্দ্রতা বেশি অর্থাৎ সচলতা কম, যার সান্দ্রতা বেশি তার সচলতা কম। সিম্পল একটা এক্সাম্পল, যেমন ধরো আলকাতরা ঢেলে দিলেও নড়তে চায় না, কিন্তু জল ঢেলে দিলে কিন্তু ছড়িয়ে যায়। তারপরে জলের ক্ষেত্রে সান্দ্রতা কিন্তু তুলনামূলকভাবে কম, তাই কিন্তু তার সচলতা বেশি। ধরো মধু, জলের যা সচলতা রয়েছে মধুর কিন্তু তার থেকে কম রয়েছে, তার মানে বুঝতেই পারছো মধুর ক্ষেত্রে কিন্তু সান্দ্রতাটা বেশি, তাই সচলতা কম। তো সবচেয়ে সচলতা কম কিন্তু আমাদের চেনাশোনা যতগুলো পদার্থের মধ্যে আলকাতরা কিন্তু আমরা ওই উদাহরণ হিসেবে বলতে পারি। তো এটা মাথায় রাখতে হবে। এরপর যেটা আমাদের আলোচনা করতে হবে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে এই যে গতিবেগ। তো শান্ত প্রবাহ হোক বা অশান্ত প্রবাহ হোক, যাকে আমরা বিক্ষুব্ধ প্রবাহ বলি, তো সবার ক্ষেত্রেই বুঝতে পারছো তো গতিবেগের ব্যাপার রয়েছে। শান্ত প্রবাহের ক্ষেত্রে যেরকম আমরা বলছি যে গতিবেগ সংকট বেগের থেকে কম হলে আলোচনা করছি, আর অশান্ত প্রবাহের ক্ষেত্রে যখন গতিবেগ সংকট বেগের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু এলোমেলো ভাবে কণাগুলো ছুটে বিভিন্ন বেগ নিয়ে বিভিন্ন দিকে। তাহলে আমি বলতে চাইছি যদি আমরা গতিবেগে গতিবেগ পরিলেখটা কি জিনিস, যেটা লেখা রয়েছে দেখো ভেলোসিটি প্রোফাইল। এই গতিবেগ পরিলেখ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে জানার জন্য স্পেশালি পরীক্ষাতে অতটা গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্নতেই পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, ধরো শান্ত প্রবাহ হোক কি অশান্ত প্রবাহ হোক, আমরা যে প্রবাহ হচ্ছে সেটা তরল গ্যাস যাই হোক, সাপোজ তরল একটা নলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে বেগ তো একই নয়, ভিন্ন ভিন্ন বেগ থাকছে। তো স্বাভাবিকভাবে যদি আমি বলি যে এটা যদি নল হয়, তো বুঝতেই পারছো যে বেগ মাঝের অংশে সবচেয়ে বেশি হবে, আর এইদিকে আসনের নলের জন্য এইদিকে সবচেয়ে কম হবে দু প্রান্তে। তো দু প্রান্ত থেকে যত অক্ষ বরাবর আসবে নলে তত গতিবেগ বৃদ্ধি পাবে। তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু জেনারেলি হয়ে থাকে, আমি বাস্তব ক্ষেত্রে বলছি। কিন্তু যদি আমরা একটা আদর্শ তরল ধরি তার ক্ষেত্রে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তো তার আগে বলে দিই যে গতিবেগ পরিলেখটা আমরা কিভাবে ড্র করি। না, যে প্রবাহ নলের মধ্য দিয়ে কিংবা চাপ মধ্য দিয়ে, একটা নলের মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, তার যে কোনো ছেদিতাংশ কিংবা একটা সেকশন কল্পনা করে নেবো কিংবা ধরে নেবো। তো সেই সেকশনে প্রত্যেকটা স্তরের যে গতিবেগ রয়েছে, সেই গতিবেগ ভেক্টরের যে শীর্ষ কিংবা একদম বলতে পারি মাথা বলতে পারি, তো সেইগুলো আমরা যদি যুক্ত করি, ধরো কারো ক্ষেত্রে যদি এরকম যদি থাকে, সাপোজ এরকম, তাহলে বুঝতে পারছো অগ্রভাগগুলো এই শীর্ষ ভাগগুলোকে আমি যদি যুক্ত করি, তো এইটাই হবে কিন্তু গতিবেগ পরিলেখ। কিন্তু এটা অবশ্যই অসান্দ্র তরল এবং আদর্শ তরলের ক্ষেত্রে হবে। তার কারণ হচ্ছে সান্দ্র তরল হলে প্রত্যেকটা স্তরে গতিবেগ কিন্তু একই হতে পারে না, যেটা এই ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা স্তরে গতিবেগ একই। তার মানে অসান্দ্র তরলের ক্ষেত্রে গতিবেগের পরিলেখ কেমন হচ্ছে, সরল রেখা হচ্ছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে কি হয় না, একদম নলের দু প্রান্তে, যেটা আমি এখনই বলছিলাম, একদম উপরে একদম নিচে, তখন কি হবে না কম, তারপরেরটা একটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, এবার সেটা সেন্টারে সেটা সবচেয়ে বেশি, তারপরে কি হবে তার থেকে কম,
তবে তার থেকে কম, তার থেকে কম, এরকম হবে। তো এইটাকে যখন আমরা যুক্ত করব আর কি, তোমরা বুঝতেই পারছো, যদি আমি এরকম একে যুক্ত করি, এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আর কি, তো এইটাকে যদি আমি আরো ভালো করে যেরকম ড্র যদি করি, তো এটা হলে স্কেল পেন্সিল নিয়ে করলে ভালো বুঝতে পারবে। তাহলে ব্যাপারটা দেখো এইরকম হচ্ছে, এরকম। তার মানে কি, এটা উপবৃত্তাকার ইলিপসয়েডের মতো আর অধিবৃত্তীয়। তার মানে সান্দ্র তরলের ক্ষেত্রে, যেটা বাস্তব যে কোনো তরলের ক্ষেত্রে যেখানে সান্দ্রতা রয়েছে, সান্দ্রতা শূন্য নয়, কিছু না কিছু রয়েছে, সেই ক্ষেত্রে যে গতিবেগ পরিলেখের যে ডায়াগ্রামটা আসে, সেই ডায়াগ্রামটা হচ্ছে এরকম দেখতে। অর্থাৎ এটা হচ্ছে উপবৃত্তাকার, কিন্তু এক কথায় আমরা বলবো অধিবৃত্তীয় কিংবা অধিবৃত্তাকার। তো এটা তোমরা মাথায় রাখবে, এটা কাজে লাগবে আমাদের। আর এরপর যেটা আমরা জানবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক। তো সেই সম্বন্ধে আমরা আলোচনাটা শুরু করব। তো সান্দ্রতাঙ্ক যে ব্যাপারটা রয়েছে, সান্দ্রতাঙ্ক কি জিনিস না, সান্দ্রতা সেখান থেকে সান্দ্রতাঙ্ক, এটাকে গ্রিক অক্ষর ইটা দিয়ে প্রকাশ করা হয় সান্দ্রতাঙ্ক। এটা গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে ডেফিনিশন থেকে শুরু করে অনেকগুলো জিনিস রয়েছে। সেই সান্দ্রতাঙ্ক তোমরা বইতে 547 এবং 548 পেজে পেয়ে যাবে। তো আমি এটাকে একটু অন্যভাবে আলোচনা করি, সেটা হচ্ছে সাপোজ এইটা হচ্ছে সেই দৃঢ় কঠিন তল। আমি দৃঢ় বোঝানোর জন্য আর কঠিন তল বোঝানোর জন্য বললাম। এর উপর দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। আমরা এর থেকে x দূরত্বে একটা স্থল কল্পনা করছি, এইটা x ধরলাম ডিসটেন্স। আরেকটা স্থল সেখান থেকে ক্ষুদ্র একটা দূরত্ব, এইটা dx দূরত্বে আরেকটা স্থল কল্পনা করছি। তোমরা জানো এই স্তরের বেগ প্রায় শূন্য, এর থেকে এর বেগ বেশি, এর থেকে এটা আরো বেশি। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, এই স্তরের বেগ যদি v হয়, তাহলে এটা হচ্ছে সামান্য বেশি তার থেকে v প্লাস dv। তাহলে বুঝতেই পারছো এই স্তর আর এই স্তরের মধ্যে কি হবে না, যার গতিবেগ কম তার গতিবেগটা বাড়ানোর চেষ্টা হবে। তার মানে যে বরাবর প্রবাহী গতিশীল, যদি এই বরাবর গতিশীল হয়, সেই বরাবর একটা বল ক্রিয়া করবে। আর যার গতিবেগ বেশি, এই স্তর চাইবে গতিবেগ কমে যায়, যাতে করে আপেক্ষিক গতিবেগ হ্রাস পায় কিংবা আপেক্ষিক গতিবেগ একেবারে যেন কমে যায়। তাহলে এর বিপরীত দিকে একটা, এদিকে যদি প্রবাহের গতি হয়, এর বিপরীত দিকে একটা বল কিন্তু ক্রিয়া করবে। তো এই জিনিসটা কিন্তু সান্দ্রতাতে হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি তাহলে v প্লাস dv এটা v। তার মানে একটা দুই স্তরের মধ্যে একটা বেগের ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে dv। কত ডিসটেন্স ডিফারেন্সটা dx। তাহলে এটাকে যদি আমি pq, এইটাকে যদি cd, আর এটাকে যদি mn নাম দিই স্তরগুলোর মধ্যে, তাহলে এই mn এবং cd এর মধ্যে যে dx ডিফারেন্স রয়েছে, সেই dx ডিফারেন্সের মধ্যে একটা বেগের ডিফারেন্সও থাকছে। এখান থেকে একটা নতুন সংজ্ঞা তোমরা জানবে, সেটা হচ্ছে গতিবেগের নতিমাত্রা। এটা হচ্ছে কি না, কত বেগের ডিফারেন্স, মানে dv, কতটা ডিসটেন্স কিংবা এই দুটো স্তরের মধ্যে দূরত্বটা কত, তাহলে dv বাই dx। যেটা তোমরা এমনি পড়তে dy বাই dx নতি কোন লেখচিত্রের ক্ষেত্রে জাস্ট ওরকমই dv বাই dx, যেহেতু বেগের সাপেক্ষে মানে স্তরের দূরত্বের সাপেক্ষে নেওয়া হচ্ছে কিন্তু বেগের জন্য নেওয়া হচ্ছে, এই জন্য নাম হয়ে গেল বেগের নতি মাত্রা। তাহলে এই যে আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য আমরা বাইরে থেকে বল প্রযুক্ত করতে হবে, বিজ্ঞানী আইজাক নিউটন পরীক্ষা করে এবারে উনি তত্ত্ব দেন যে এই যে পশ্চাৎমুখী কিংবা পশ্চাৎবর্তী যে বলটা ক্রিয়া করে, যেটা সান্দ্র বল আমরা বলে থাকি, সেই পশ্চাৎবর্তী যে বলটা, সেই বলটা কার কার উপর নির্ভর করে, এই যে তরল তলের যে ক্ষেত্রফল, তাছাড়া এই গতিবেগের নতিমাত্রা, এদের উপরে কিন্তু নির্ভর করে থাকে। এবারে বুঝতেই পারছো যখন আমরা একে একসঙ্গে লিখবো ভেদের যে নিয়ম, তো সেইখান থেকে আমরা বলবো একটা ধ্রুবক আসে।
সেই ধ্রুবক হচ্ছে এই ইটা, একেই আমরা বলি সেই তরলে কিংবা গ্যাস যাই হবে তার সান্দ্রতাঙ্ক। এই সান্দ্রতাঙ্ক খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এখান থেকে আমরা ভিন্ন ভিন্ন তরল কিংবা গ্যাসের যে সান্দ্রতাঙ্ক আলাদা কিংবা তাদের যে সান্দ্রতা বেশি কম ব্যাপার সেটা কিন্তু এই সান্দ্রতাঙ্কের মান থেকে বলতে পারি। আবার এই সান্দ্রতাঙ্কের মান উষ্ণতা পরিবর্তন কিংবা চাপের পরিবর্তনের সাথে তরল এবং গ্যাসের ক্ষেত্রে মান কিন্তু পরিবর্তন হতে পারে, আর আছেও। ভিন্ন ক্ষেত্রে ভিন্ন আছে, তরলের ক্ষেত্রে আলাদা ব্যাপার, গ্যাসের ক্ষেত্রে আলাদা ব্যাপার রয়েছে। এবার যেটা আমাদের আলোচনা করতে হবে এখান থেকে, এই ইটার সংজ্ঞা তৈরি করতে হবে, মানে সান্দ্রতাঙ্ক কাকে বলে, তার একক, তার মাত্রা, সিজিএস এবং এসআই তে তার এককের সংজ্ঞা। তো এই কাজটা আমরা এখনই করে নেব। তো এইখান থেকে দেখো যে F = ইটা বাই dx হচ্ছে, তাহলে ভেবে দেখো F এই যে ইটা তখনই হবে, আমরা যদি এখান থেকে ইটার এক্সপ্রেশনটা বের করে নিতাম তাহলে এরকম আসতো, বুঝতেই পারছো? তাহলে দেখো F = ইটা তখনই হবে যখন a হবে একক আর dv বাই dx হবে একক। তার মানে দুটো স্তর, তাদের মধ্যে একক দূরত্ব নিতে হবে, গতিবেগের নতিমাত্রা একক রাখতে হবে, এবং তাদের যে তলের যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল তরল তলে সেটাকে আমরা একক যদি নিই, তাহলে সেই সময় যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বাধা প্রদানকারী বলটাই কিন্তু হচ্ছে সেই তরল কিংবা গ্যাসের সান্দ্রতাঙ্ক। তোমরা বইতেও দেখতে পারো এই সংজ্ঞাটাই রয়েছে। একক দূরত্বে অবস্থিত, যেহেতু dv বাই dx = 1 হচ্ছে, তাহলে এটা একক দূরত্ব। একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরে, দেখো দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ অর্থাৎ dv = 1 বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে অর্থাৎ a = 1 যে পরিমাণ স্পর্শকীয় বল, যেহেতু স্পর্শক বরাবরই ক্রিয়া করে বল, প্রয়োজন তাকেই বলা হয় সেই তরল কিংবা সেই প্রবাহী সান্দ্রতাঙ্ক। এই যে সান্দ্রতাঙ্কের কথা আমরা জানলাম, এই ক্ষেত্রে আমরা এককও সহজে বের করতে পারি। কি রকম না, দেখো F এর একক কি হবে, যদি সিজিএস এ করি তাহলে ডাইন হবে, নিচে সেমি স্কয়ার, এখানে সেমি একটা আসছে, আর উপরে কি না এখানে সেমি, আর এখানে দেখো একটা সেমি যেটা পাওয়া যাচ্ছে, আর এখানে একটা সেমি থাকছে, তাহলে এরকম একটা ব্যাপার কিন্তু পার সেকেন্ড হচ্ছে, যেহেতু এখানে আসছে সেমি পার সেকেন্ড, তাহলে এখানে এরকম একটা ব্যাপার আছে। তোমরা বইতেও দেখবে, লক্ষ্য করে তোমাদের বইতে ডাইন (10⁻⁻2) আর সেকেন্ড, যদি এটাকে আমরা এসআই তে লিখতাম তাহলে কত আসতো, নিউটন সেকেন্ড, মিটারটাকে পরেই লিখে দাও, (10⁻²). এই কথাটাই দেখবে তোমাদের বইতে কিন্তু রয়েছে। কিন্তু কেউ যদি এইভাবে লিখতে না চায়, সে অন্যভাবে লিখতে পারে, কারণ ডাইন মানে কি, ডাইন মানে হচ্ছে প্রযুক্ত বল। তো প্রযুক্ত বল যদি আমরা এভাবে না লিখতে চাই, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, যে গ্রাম পার সেমি আর পার সেকেন্ড। কিভাবে বললাম এটা, না ডাইন মানে কত হবে, না ডাইন মানে হচ্ছে গ্রাম (-2), তাহলে এখানে সেকেন্ড একটা রয়েছে, তাহলে এখান থেকে একটা কমে যাবে, তো সেখান থেকে আসছে কত, -1। তো এভাবেও কিন্তু করতে পারি আমরা, চাইলে আবার এসআই তে এভাবেও লিখতে পারি, এগুলো কিন্তু অ্যালাউ, লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, উপরের গুলো সিজিএস এ, নিচের গুলো এসআই তে। তো বইতেও দেখবে এটা রয়েছে। তো এখান থেকে আমাদের সংজ্ঞা দিতে হবে কি রকম, না এসআই তে কিংবা ধরো সিজিএস এ আমরা এটা দিচ্ছি, যেটা দেখবে বইতেও তোমাদের রয়েছে। এই যে সিজিএস সংজ্ঞার একটা নাম দেওয়া রয়েছে, সেটা কি না, সিজিএস এর যে সংজ্ঞাটা লিখলাম, অর্থাৎ এই সংজ্ঞাকে আমরা কিন্তু বলি পয়েস, ইংলিশে বলা হয় POISE, পয়েস। ওর বাংলা কিছু হয় না, ওটাকে বাংলা লেখা হয় পয়েস। তো এই পয়েস সংজ্ঞাটা আমরা কিভাবে দেব, না পয়েস সংজ্ঞাটা আমরা এভাবে দেব যে এই যে তরল রয়েছে, প্রবাহ রয়েছে, তাহলে তরলে যে প্রবাহ রয়েছে তার যে দুটো স্তর, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা 1 সেমি ধরে নেব, যেহেতু সিজিএস এ করছি 1 সেমি, এবং এই যে গতিবেগের যে পার্থক্য সেটা আমরা তাহলে কত বলবো, স্তরের মধ্যে দূরত্ব ধরছি 1 সেমি, তাহলে গতিবেগের যে আপেক্ষিক গতি যেটা বলছি, সেই আপেক্ষিক গতিবেগটা এটা বজায় রাখতে হবে। তখন যদি একক ক্ষেত্রফল অর্থাৎ 1 বর্গ সেমি যে তলের ক্ষেত্রফল, সেখানে যদি 1 ব্যাং বলের প্রয়োজন হয়, তখন সেই স্পর্শকীয় বল কিংবা আমরা যেখানে রয়েছে সান্দ্রতাঙ্ক যেটা বলছি, সেই সান্দ্রতাঙ্ক কিংবা সেই স্পর্শকীয় বলের মান হবে 1 পয়েস। তো বইতেও দেখতে পারো 1 পয়েস বলতে আমরা বুঝি ওই তরলের মধ্যে যদি 1 সেমি দূরে অবস্থিত 1 বর্গ সেমি ক্ষেত্রফলের দুটি স্তর নেওয়া হয়,
স্তর দুটির মধ্যে 1 সেমি পার সেকেন্ড, যেটা আমি এখনই বললাম, আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে যদি 1 ডাইন বলের প্রয়োজন হয়। এসআই তে যেটা আমরা এখনই লিখলাম, এটাকে আমরা এইভাবে লিখি, পাস্কাল সেকেন্ড, পাস্কাল ইনটু সেকেন্ড। কারণ এই যে নিউটন মিটার স্কয়ার, এটা মানেই হচ্ছে পাস্কাল, তাহলে পাস্কাল ইনটু সেকেন্ড হবে। এই যে 1 পাস্কাল ইনটু সেকেন্ড যদি আমি লিখি এইটা, তো এটা কত হয় না, সেটা হচ্ছে 10 পয়েস। 10 পয়েস মানে 1 ডেকা পয়েস। অঙ্ক করার সময় একটু মাথায় রাখবে। তাহলে 1 পাস্কাল পার সেকেন্ড হচ্ছে 10 পয়েস, সে 10 পয়েস সমান হচ্ছে 1 ডেকা পয়েস। সংজ্ঞা আমরা কিভাবে দেখব না, কোন তরলের ধরো সান্দ্রতা, সেই ক্ষেত্রে আমি বললাম যে এই 1 পাস্কাল সেকেন্ডে আমরা ডেফিনিশন দিতে চাই। তাহলে কিভাবে আমরা ডেফিনিশনটা দেব না, আমরা ডেফিনিশনটা এইভাবে দেব, তরলের দুটো স্তর নেব, তাদের মধ্যবর্তী দূরত্ব কত ধরবো না 1 মিটার ধরবো, যেটা এসআইতে বলছি। আর তরলের যে ক্ষেত্রফল সেটা আমরা বলবো 1 বর্গ মিটার, এবং যে গতিবেগের কথা যেটা এখানে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ছিল, এটাকে আমরা বলবো 1 মিটার পার সেকেন্ড। সেই আপেক্ষিক গতি দুটি স্তরের মধ্যে বজায় রাখার জন্য যদি প্রযুক্ত বল হয় 1 নিউটন, তখন আমরা বলবো সেই তরলের সান্দ্রতাঙ্ক 1 পাস্কাল সেকেন্ড। এই যে রয়েছে 1 পাস্কাল সেকেন্ড হবে। তো দুটো সংজ্ঞাই তোমাদের কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে। এখান থেকে যেটা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে, সেটা হচ্ছে এই যে সান্দ্রতাঙ্কের যে রাশিমালাটা আমি লিখেছি, এই সান্দ্রতাঙ্কের এই রাশিমালা থেকে তোমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইটার মাত্রা বের করা। তো ইটার মাত্রা আমরা এইখান থেকে এই সমীকরণের সাহায্য নিয়ে বের করে নিতে পারবো। উপরে দেখো f রয়েছে, তাহলে f এর মাত্রা কি হয় না আমরা জানি ml t টু পাওয়ার -2, এর মাত্রা কি হবে m স্কয়ার, dv মানে বেগ, তাই l t -1, তার নিচে dx আছে, তাহলে l। জাস্ট এটাকে সিম্পলিফাই করা, অর্থাৎ m তো উপরে থাকছে এমনিও, এখানে দেখো l আছে, l স্কয়ার, এখানে l l কেটে গেল, তাহলে উপরে এই যে l l কেটে যাচ্ছে, এইখান থেকে তোমরা লক্ষ্য করে দেখো উপরে একটা l থাকছে, তার মানে এটা আসছে, তাহলে m l টু দি পাওয়ার -1, যেহেতু l স্কয়ার এখানে l, t টু পাওয়ার -2 এখানে t টু পাওয়ার -1, তাহলে t টু পাওয়ার -1। তো পরীক্ষায় এক নম্বর প্রশ্ন রয়েছে, এমসিকিউ রয়েছে, তো এখান থেকে আমরা এটা মাত্রা বের করে দিলাম। নেক্সট যেটা আমরা আলোচনা করতে বলেছে, এই যে সান্দ্রতাঙ্ক এটা আমরা দেখলাম, জানলাম এই সান্দ্রতাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করছে না, মনে রাখবে চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে। এবার তরলের ক্ষেত্রে প্রথমে আসা যাক। তরলের ক্ষেত্রে যখন চাপ বাড়ানো হয় তখন কিন্তু সাধারণত সান্দ্রতা কিন্তু বাড়ে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সাধারণত সান্দ্রতাঙ্ক চাপের উপর মানে পি এর উপর নির্ভর করে না। এবার চাপ যদি খুব কম কিংবা খুব বেশি হয় তখন কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা সামান্য পরিবর্তন হতে লক্ষ্য করা গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে তরলের সান্দ্রতা কম, সেই ক্ষেত্রে এই চাপের প্রভাব কেমন হবে না, সেই ক্ষেত্রে চাপের প্রভাবে কিন্তু সান্দ্রতাঙ্কের পরিবর্তনও অল্প, যেহেতু সান্দ্রতা কম। যে তরলের সান্দ্রতা বেশি তার ক্ষেত্রে কিন্তু সান্দ্রতাঙ্ক কিন্তু চাপের সঙ্গে বেশি মানে একটু লার্জ স্কেলে পরিবর্তনটা হয়ে থাকে। তো এটা মাথায় রাখবে তোমরা যে তরলের সান্দ্রতাঙ্ক কম অর্থাৎ সান্দ্রতা কম, সেই ক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধিটাও কম হয়। তাহলে সান্দ্রতা যার ক্ষেত্রে কম, সান্দ্রতাঙ্কের সঙ্গে চাপের যে পরিবর্তনটাও কম, আর যখন সান্দ্রতাঙ্ক কিংবা সান্দ্রতা যখন বেশি, তাহলে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে কিন্তু সান্দ্রতাঙ্কের পরিবর্তন চাপের সঙ্গেও বেশি হয়ে থাকে। এইবারে প্রশ্ন আসা যাক তাপমাত্রা কিংবা উষ্ণতার ক্ষেত্রে, না এটা খুবই জটিল ব্যাপার। সাধারণত তরলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমি জলের কেসটা বলছি না, জল বাদে বলছি, তো সাধারণত যেটা দেখা গেছে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে তরলের সান্দ্রতা কিন্তু সাধারণত কমে, কিন্তু জলের ক্ষেত্রে উল্টো তার আবার বাড়ে। তো তার ব্যতিক্রম প্রসারণের ব্যাপার রয়েছে, সেই জন্য তো এটা মাথায় রাখবে যে তাপমাত্রা বাড়ালে তরলের সান্দ্রতাঙ্ক সাধারণত কমে। এবার তরলের যে সান্দ্রতা, এই মানে যেখান থেকে সান্দ্রতাঙ্ক সম্বন্ধে আমরা জানছি, ওই সান্দ্রতাঙ্কের সঙ্গে তাপমাত্রার যে সম্পর্ক, এটা সম্পর্ক তোমাদের বইতে রয়েছে, দেখবে সম্পর্ক এটা মোটামুটি একটা জেনারেল সম্পর্ক, কিন্তু এটাও যে পুরো সঠিক তা কিন্তু নয়। এরকম একটা দেওয়া আছে দেখো, যেখানে টি হচ্ছে উষ্ণতা, যে যত ডিগ্রি উষ্ণতা বের করতে চাই সবার, এ বি সি একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে ধ্রুবক, তরল পরিবর্তন হয়ে গেল, জলের জায়গায় মধু, তখন আবার এবিসি মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই সম্পর্কটা মনে রাখতে পারো। আর গ্যাসের ক্ষেত্রে কি, যত তাপমাত্রা বাড়াবে তত কিন্তু বাধাটাও বাড়ে, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সান্দ্রতা কিন্তু বাড়ে, তার মানে হচ্ছে মান বাড়ে। তাহলে দেখো তরল
বিহেভিয়ার থেকে উল্টো। তরলের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কিন্তু সাধারণত কমে, তো বিহেভিয়ারটা কিন্তু উল্টো রয়েছে, তো এটা তোমরা মাথায় রাখবে। আর এইখানে আলোচনা আপাতত থামাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সন্ধিবেগ, যেটা ফার্স্ট ভিডিওতে একটু আলোচনা করেছিলাম। সেই সন্ধিবেগ এবং রেনল্ডস সংখ্যা এবং তাদের মধ্যে সম্পর্ক, সেখান থেকে ধারক প্রভাব এবং বিক্ষুব্ধ প্রবাহের যে ধারণা, সেইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেটা আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে একটু বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।